অর্থনৈতিক সংকট, সুশাসনের অভাব, অনিয়ম, দুর্নীতি আর সীমাহীন অব্যবস্থাপনার এই সময়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি। 2 দশক পর ক্ষমতা নিতে যাওয়া দলটির জন্য তাই প্রধান চ্যালেঞ্জই হবে এসব সামাল দিয়ে নতুন এক সম্ভাবনা সৃষ্টি করা। বিশেষ করে নিয়ন্ত্রণে আনতে হবে জিনিসপত্রের দাম, বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের মাধ্যমে গতি আনতে হবে কর্মসংস্থানে, ব্যাংক ও আর্থিক খাতের স্থিতিশীলতা নিতে হবে কার্যকর উদ্যোগ। বিশেষজ্ঞরা মনে করছেন প্রত্যাশা আকাশ সমান থাকলেও কঠিন হবে বাস্তবায়ন। আরও জানাচ্ছেন মইনুল হাসান। অভাবনীয় জনসমর্থনে 2 যুগ পর আবারও দেশ পরিচালনার পথে বিএনপি, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে পারে চলতি সপ্তাহেই। আওয়ামী আমলের ভঙ্গুর অর্থনীতি হাতে নিয়ে গেল 1.5 বছরে তা সামাল দেওয়ার চেষ্টা ছিল অন্তর্বর্তী সরকারের, যদিও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি সব ক্ষেত্রে। তাই বিএনপির সামনে চ্যালেঞ্জ সেসবের মোকাবেলার মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ করা। দীর্ঘদিন ধরেই দেশের মানুষের জন্য বড় আতঙ্ক হয়ে আছে চড়া মূল্যস্ফীতি। নীতি প্রয়োগ কিংবা বাজার ব্যবস্থাপনার চেষ্টায়ও সাফল্য আসেনি খুব একটা। তাই নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জই হবে এই সূচক কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেয়া। লুটপাট আর পাচারে ক্ষতবিক্ষত ব্যাংক ব্যবস্থায় গ্রাহক আস্থা ফেরাতে কাজ করতে হবে নিবিড়ভাবে। এছাড়া অনিয়ম দুর্নীতি নির্মূলের মাধ্যমে নিশ্চিত করতে হবে সুশাসন। কিন্তু এই অচলায়তন ভাঙা কতটা সহজ হবে নতুন সরকারের জন্য? ডে 1 থেকে তারা যদি সিগন্যাল দেন অতীতের মতো ভবিষ্যৎ হবে না, তাহলে কিন্তু ওইটাই একটা বড় ধরনের সিগন্যাল যাবে অর্থনীতিতে, যেটা পরবর্তীতে অন্যান্য জায়গায় ওইটা যাবে। যদি আমরা প্রথম 2 বছরের মধ্যে সিগনিফিক্যান্ট রিফর্ম মেজার্স না দেখি, তাহলে বুঝতে হবে যে আমাদের অর্থনীতির যে সমস্যাগুলো সেগুলো থেকে যাচ্ছে এবং সাধারণ মানুষের সেখান থেকে কোনো সুফল পাবে না। দেশে দীর্ঘদিন ধরেই থমকে আছে সরকারি বেসরকারি বিনিয়োগ, তৈরি হচ্ছে না প্রত্যাশিত কর্মসংস্থান। ফলে শিক্ষিত বেকারের সংখ্যা এখন রেকর্ড অবস্থানে। উপযুক্ত পরিবেশ নিশ্চিতের মাধ্যমে এই সূচকে উন্নতি ঘটাতে হবে নতুন সরকারকে। অবকাঠামো দুর্বলতা, জ্বালানি সংকট সমাধানে নিতে হবে কার্যকর উদ্যোগ। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে ফেরাতে হবে বিনিয়োগকারীদের আস্থা। সেই সাথে এলডিসি উত্তরণ, রাজস্ব বাড়ানো ও প্রয়োজনীয় সংস্কারে হতে হবে সমান মনোযোগী। বিনিয়োগ এবং কর্মসংস্থান, যেটা একটা বড় ধরনের এখন সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে, সেখানে আমাদের বিনিয়োগ পরিস্থিতি উন্নত করা, অবকাঠামোগত বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া, এটা আমাদের করতে হবে। ঋণও তো একটা খুব বড় মানে রিপেমেন্ট অব্লিগেশনে আমরা চলে গেছি। ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন ছাড়া আমার কোনো উপায় নেই। সেই জায়গায় অনেক রিফর্মস বাকি, এবং এটা কালকে থেকেও রিফর্ম শুরু করলে এটার সুফল পেতে পেতে এটা মধ্যম মেয়াদী সুফল পাওয়া যাবে। সুশাসনের ক্ষেত্রে দুর্বলতা মানুষের কাছে প্রতীয়মান হয়, তাহলে কিন্তু ওইটা 1-1.5 বছর লাগবে না, প্রথম থেকেই মানুষ একটা হতাশার মধ্যে পড়ে যাবেন। বিশ্লেষকরা মনে করেন স্বজনপ্রীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে শুরু থেকেই সতর্ক থাকতে হবে নতুন সরকারকে। তখন তারা গণতান্ত্রিক সরকারের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল হয়। মইনুল হাসান, 71, ঢাকা। গেল 1.5 বছরে সাধারণ মানুষের মৌলিক প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে আশা জাগিয়েও কমানো যায়নি জিনিসপত্রের দাম, বিপরীতে কমেছে কাজের সুযোগ। তাই নতুন সরকারের কাছে এসব বিষয়ে কার্যকর উদ্যোগ চান নিম্ন আয়ের জনগোষ্ঠী। স্বস্তি চান বাড়ি ভাড়া সহ অন্যান্য খরচে। রিয়াজ সুমনের ক্যামেরায় মিসবাহ হাসানের রিপোর্ট। 70 বছর বয়সী সাইফুল ইসলাম তার কারুকাজ করা মাটির আসবাবপত্র বিক্রি করে 30 বছর ধরে সংসার চালাচ্ছেন তিনি। তার তৈরি পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যায় মাঝে মধ্যে, কিন্তু তাতেও জীবনযুদ্ধ বদলায়নি সাইফুলের। প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির তালিকায় দীর্ঘ। তাই হয়তো দেশে নতুন সরকার এলে নতুন করে আশা দেখেন এই জ্যেষ্ঠ নাগরিক। আমাদের নতুন সরকারের কাছে চাওয়া হলো যে আমাদের স্থায়ী একটা ব্যবস্থা যদি উনি করেন। রহিমা বেগমেরও অপ্রাপ্তি বেহিসাব। প্রতিদিন তার বিক্রি করা ফুলে হাসি ফোটে কত শত মুখে। কিন্তু রহিমার দুশ্চিন্তা কমে না বাড়ি ভাড়া আর সংসারের খরচ মেটানোর চিন্তা। তবুও তিনি আশায় বাঁচেন সন্তানদের নিয়ে 3 বেলা খাবার খাওয়ার। ঢাকা যা কাজ করে ঢাকার টাকা ঢাকায় চলে যায়, বাসা ভাড়া, ময়লার টাকা, কারেন্ট বিল সব চলে যায়। কাঁচামালের দোকানে কোনো কিছুর তো দাম কম না। এই বাবা মেয়ের প্রত্যাশা আর প্রাপ্তির সমীকরণও অভিন্ন। তাদের চাওয়া যাপিত জীবন আরো সহজ হোক। সিএনজি নিয়ে ঘুরতে যেতাম, এখন
হাটে যাওয়ার চেষ্টা করি, কারণ এই সাধ্যের ভিতরেই তো দিন যাপন করছি। অর্থনীতির জটিল সমীকরণ না বোঝা সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন সরকারের হাত ধরে কমবে জীবনযাত্রার খরচ, থাকবে কাজের নিশ্চয়তা। গরিব মানুষ যারা আছে তারা যাতে একটু তাদের স্বাবলম্বীর মধ্যে যাতে চলাফেরা করতে পারে, যেমন আমাদের মধ্যবিত্তের মধ্যে যারা আছে যেন শুধুমাত্র চলতে পারি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি না পায় সেটা আমাদের কামনা থাকবে। যারা বেকার আছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক। সরকার গঠন করলে বসলে কবে যে অটো উপরে চলবো না তো আমাকে একটা অভাব সৃষ্টি হয়ে যাব। নতুন বছর কিংবা নতুন সরকার, সাধারণ মানুষের প্রত্যাশা থাকে স্বস্তির। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে নির্বাচিত সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা তাদের জীবনযাত্রার মান আরও সহজ হোক। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। ব্যয় সংকোচন ও নিষেধাজ্ঞার এই সময়ও প্রশিক্ষণের নামে তুরস্ক ভ্রমণে যাচ্ছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা, যাদের ৭ জনই প্রশাসন ক্যাডারের। অথচ এই প্রশিক্ষণ নেয়ার কথা কারিগরি ও দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তাদের। অভিযোগ আছে ভ্রমণের জন্য তালিকা করা হয়েছে প্রভাব খাটিয়ে, জানিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। ইমদাদ হোসাইনের বিশেষ প্রতিবেদন। জনগণের সেবক বলা হয় সরকারি কর্মকর্তাদের, যাদের পেছনে প্রতি বছরই ব্যয় হয় বাজেটের বড় একটা অংশ। এছাড়া দক্ষতা অর্জনের জন্য দেশে বিদেশে প্রশিক্ষণ কিংবা সভা সেমিনারে অংশগ্রহণও নিয়মিত বিষয়। কিন্তু দীর্ঘদিন ধরে চলা আর্থিক সংকটে এসব নিরুৎসাহিত করা হলেও তা অগ্রাহ্য করছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা। ৭১-এর হাতে আসা নথি অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত সরকারি টাকায় তুরস্ক ভ্রমণ করবেন ওই কর্মকর্তারা। যে তালিকায় আছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফসা বেগম, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, সাবিহা ইয়াসমিন, পাট অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমান, বস্ত্র অধিদপ্তরের পরিচালক জাহিদুর রহমান, উপসচিব জিল্লুর রহমান, জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ আবদুল্লাহ সাদিদ এবং বরিশাল টেক্সটাইল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদের বেপারি। সরকারি আদেশের ওই চিঠিতে বলা হয় পাট ও বস্ত্রশিল্পের মূল্য শৃঙ্খল, প্রযুক্তি ও রপ্তানি প্রতিযোগিতা বিষয়ে ৯ দিনের প্রশিক্ষণ দেবে ইস্তাম্বুল কারিগরি বিশ্ববিদ্যালয়। অথচ প্রশিক্ষণ নিতে যাওয়া বেশিরভাগই তার আওতার বাইরে। আর অংশ নিতে যাওয়া ৮ কর্মকর্তার ভ্রমণ ব্যয়, আবাসন, খাবার ও হাত খরচের পুরো টাকা দেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, যার সংস্থান করা হবে চলতি অর্থবছরের বাজেট থেকে। অথচ ওই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ২ কর্পোরেশন বিজেএমসি ও বিটিএমসি লোকসানে জর্জরিত দীর্ঘদিন ধরে। এমন অবস্থায় এই প্রস্তাবনাকে স্রেফ প্রমোদ ভ্রমণ বলছেন বিশ্লেষকরা। এখানে টেকনিশিয়ান দেখলাম একজন সম্ভবত, বাকিরা সবাই কিন্তু মানে সিভিল বলতে যে জয়েন্ট সেক্রেটারি এবং ডেপুটি সেক্রেটারি এরা শিখে এসে মাঠ লেভেলে কতটুকু ভ্যালু অ্যাড করবে এটা একটা প্রশ্ন থেকেই যায়। একদিকে নিষেধাজ্ঞা দিচ্ছে, জনগণকে বলছে যে আমরা নিষেধাজ্ঞা দিয়েছি, সতর্কতা অবলম্বন করছি, আরেকদিকে তারা যাচ্ছে, তাহলে এটা একটা দ্বিচারিত হলো না? এখন এটা নিয়ে তদন্ত হওয়া দরকার। আমি দেখলাম যে চিঠিটার মধ্যে যিনি চিঠি ইস্যু করছে উনি আবার ওই টিমের একজন মেম্বার। কিন্তু ৭১ অনুসন্ধান বলছে তালিকায় থাকা কর্মকর্তাদের অধিকাংশই একই ব্যাচের কর্মকর্তা। এর মধ্যে গণঅভ্যুত্থানের আগে আনিসুর রহমান, সাইফুল ইসলাম আজাদ ও জাহিদুর রহমান ছিলেন যথাক্রমে ঢাকা, বগুড়া ও পিরোজপুরের ডিসি। যদিও এই ভ্রমণের পক্ষে সাফাই গাইলেন প্রশাসনিক কর্মকর্তা জিল্লুর রহমান, যিনি নিজেই সই করেছেন ওই সরকারি আদেশে। না, এখানে আপনার যারা ওরা হয়তো প্রশাসন সার্ভিসের বা তারা এইসব দেশগুলো তারা দেখাশোনা করে, প্লাস এই কারিকুলাম, এই যে ইউনিভার্সিটির যে লেখাপড়া তারা দেখে, এবং মন্ত্রণালয় তো নীতি প্রণয়ন করে। সেক্ষেত্রে এই টেক্সটাইল এডুকেশন কিভাবে ডেভেলপ করা যায়, ওখানকার ইউনিভার্সিটিগুলো কিভাবে পড়াচ্ছে, কি করতেছে, এই বিষয়গুলো তো আমাদের এই অফিসাররাই দেখেন। মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান পুরো ভ্রমণের খরচ ছাড়াতে পারে কোটি টাকা। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশি উদ্যোক্তারা। তাদের মতে মাত্র ১% ছাড় দিয়ে কয়েক গুণ বেশি সুযোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির নিজস্ব তুলায় তৈরি করা পোশাক পাল্টা শুল্ক না থাকলেও সেই সুবিধা নিতে অপেক্ষা করতে হবে কয়েক বছর। সাথে রয়েছে এলএনজি, কৃষিপণ্য, বিমানসহ বিভিন্ন পণ্য আমদানির বাড়তি চাপের শর্ত। রাকিব হোসেন জানাচ্ছেন বিস্তারিত। China, 67%. That's tariffs
গোটা বিশ্বকে বাগে আনতে রেসিপ্রোকাল ট্যারিফ নামে এক ভয়াবহ বাণিজ্য ফাঁদ পাতে যুক্তরাষ্ট্র, যা থেকে রেহাই পায়নি উন্নত উন্নয়নশীল কিংবা গরিব দেশও। দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বাংলাদেশের উপর এই সিদ্ধান্ত ছিল কঠিন, যা সমাধানের আশায় করতে হয় বাণিজ্য চুক্তি। কিন্তু দিন শেষে সেটিও স্বস্তি দিতে পারেনি খুব বেশি, বরং দীর্ঘমেয়াদে বিশাল আমদানি ব্যয়ের বোঝা চাপতে যাচ্ছে বাংলাদেশের কাঁধে। মূলত তৈরি পোশাকের একক বৃহৎ বাজারটি ঠিক রাখতেই চুক্তির দিকে পা বাড়াতে হয় সরকারকে। কিন্তু বছরে কয়েক বিলিয়ন ডলারের এলএনজি, কৃষিপণ্য ও তুলা আমদানি প্রতিশ্রুতির বিপরীতে পাল্টা শুল্ক কমেছে মাত্র 1%, যা এখনও বাংলাদেশের জন্য বড় চাপ। তাই স্বভাবতই খুশি নন ব্যবসায়ীরা। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও তারা সম্প্রতি 18% নিয়ে আসতে পেরেছে রেসিপ্রোকাল ট্যারিফ। সুতরাং এবং অন্যান্য দেশেও সে এফেক্টটা দেখছি, পাকিস্তানের সঙ্গে, শ্রীলঙ্কার সঙ্গে সবাই মোটামুটি আলোচনা সাপেক্ষে একটা বেটার রেজাল্ট তারা আনতে পেরেছে। বেসিক আইটেম, ভলিউম আইটেম, হাইপার মার্কেটের আইটেম, সেটার জন্য বাংলাদেশের বিকল্প এই মুহূর্তে হয়তো কেউ নাই, বাট এটা কিন্তু গ্র্যাজুয়ালি হতে থাকবে। সে কম্বোডিয়াও কিন্তু গ্রোথ হচ্ছে 15-20%। গভর্নমেন্টকে তার সে ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে যাতে তারা এই নেগোশিয়েটগুলি করতে পারে প্রপারলি। আপাত দৃষ্টিতে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুযোগ মনে হচ্ছে সে দেশের তুলা দিয়ে তৈরি করা পোশাকের রপ্তানি, যাতে দিতে হবে না কোনো পাল্টা শুল্ক। তবে সেই তুলার দামও পড়বে অন্যান্য উৎস থেকে কিছুটা বেশি। আছে কেন্দ্রীয় মজুদাগার নির্মাণ, কাস্টমসের প্রস্তুতি সহ নানা জটিলতাও। ফলে এই সুবিধা পেতেও লাগবে লম্বা সময়। কটন ইউএস থেকে এনে যে করতে চাবো, এই ভ্যালু চেইনটা কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো, তার সাফল্যের উপরে নির্ভর করবে যে আমার এক্সপোর্ট কতখানি পারবে। একই কন্ডিশনালিটিস আমাদেরকে সব দেশ দিতে পারে। জাপান বলতে পারে যে সেপা করেছে, বাট ভালো কথা, আরও আমাদের কাছে পণ্য কিনতে হবে। ইউরোপিয়ান আমাদেরকে বলতে পারে। কাজে এটাকে আমাদেরকে ম্যানেজ করার কি আমাদের ক্ষমতা আছে বা আমাদের স্ট্র্যাটেজি কি, সেটা ক্লিয়ার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধাস্বত্ব আইনের কঠোর প্রয়োগ, অশুল্ক বাধা দূর করা সহ মার্কিনী শর্তের তালিকা রয়েছে দীর্ঘ। শুধু তাই নয়, বাংলাদেশকে 2500 পণ্যের শুল্কমুক্ত সুবিধার প্রতিশ্রুতি দিলেও সে দেশটির জন্য তা 7500। রাকিব হোসেন, 71, ঢাকা। 2025 সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে 1941 কোটি ডলারের পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশি উদ্যোক্তারা, যা এর আগের বছরের চেয়ে প্রায় 6% বেশি। ইউরোস্টেটের হিসাব বিশ্লেষণ করে তথ্য জানিয়েছে রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। তথ্য অনুযায়ী ওই সময় 21% বাজার দখল করে দ্বিতীয় অবস্থান ধরে রাখে বাংলাদেশ, আর প্রথম স্থানে ছিল চীন 7 বিলিয়ন ডলার উপরে রপ্তানি করে। যদিও প্রবৃদ্ধির বিচারে বেশ খানিকটা এগিয়ে ছিল বাংলাদেশ। দেশগুলোতে ধারাবাহিকভাবে রপ্তানি বাড়ছে ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম ও পাকিস্তানের মতো প্রতিযোগী দেশগুলোর, আর রপ্তানি গতি হারাচ্ছে তৃতীয় স্থানে থাকা তুরস্ক। তীব্র জ্বালানি সংকটে কিউবা, আর এতে বিপর্যস্ত জনজীবন। ব্যাহত হচ্ছে হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা, বন্ধ অনেক শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি মার্কিন চাপে দেশটিতে তেল সরবরাহ বন্ধ করেছে ভেনেজুয়েলা। এটিকে একতরফা অর্থনৈতিক জবরদস্তি বলছে জাতিসংঘ। নাদি ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি কিউবায় তেলের সরবরাহ বন্ধ করে ভেনেজুয়েলা, আর এতেই দেশটিতে দেখা দিয়েছে তীব্র জ্বালানির সংকট। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মাদুরোকে আটকের আগে কিউবায় প্রতিদিন গড়ে 35,000 ব্যারেল তেল সরবরাহ করত কারাকাস, কিন্তু যুক্তরাষ্ট্রের আওতায় যাওয়ার পর জব্দ হয়েছে ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কার। ফলে কমেছে জ্বালানির সরবরাহ। কিউবার সঙ্গে যে কোনো প্রকার তেল ও অর্থের লেনদেনে ভেনেজুয়েলার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। এছাড়া নতুন চুক্তিতে ব্যর্থ হলে কঠোর পরিণতির হুমকিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে দেশটির হাসপাতালে। ব্যাহত হচ্ছে জরুরি চিকিৎসা সেবা, সময় মতো হচ্ছে না কিডনি রোগীদের ডায়ালাইসিস, বন্ধ রয়েছে বেশ কিছু ফিলিং স্টেশন। এতে ভয়ঙ্করভাবে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। এছাড়া জ্বালানি ঘাটতিতে বাতিল হচ্ছে ফ্লাইট। পরিস্থিতি থেকে উত্তরণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার, যেখানে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সময় কমিয়ে আনা, সরকারি কর্মীদের জন্য 4 দিনের কর্মসপ্তাহ চালু করা। বিপর্যস্ত কিউবানদের পাশে দাঁড়িয়েছে মেক্সিকো। গেল বৃহস্পতিবার দেশটিতে পাঠিয়েছে 800 টন ত্রাণ। বিপরীত চিত্র দেখা যাচ্ছে যুক্তরাজ্যে। জরুরি প্রয়োজন ছাড়া নিজ নাগরিকদের দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে তারা।
মূলত 1960 সাল থেকে কিউবার উপর অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যা আরও তীব্র হয়েছে। কিউবার উপর তেল নিষেধাজ্ঞাকে একতরফা অর্থনৈতিক জবরদস্তির চরম রূপ হিসেবে দেখছে জাতিসংঘ। এত কিছুর মাঝেও এই সংকট মোকাবেলায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কিউবার নেতারা। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।